ঘটনায় মূল কালপ্রিট র্যাবের গোয়েন্দা শাখা, হরর মিউজিয়াম করার পরামর্শ প্রধান উপদেষ্টার। অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি, শেখ মুজিব এবং 4 নেতা সহ মুজিবনগর সরকার স্বীকৃত সবাই মুক্তিযোদ্ধা, উপদেষ্টা। আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে, মন্তব্য গোয়েন লুইসের। ঈদের আগে শেষ কার্যদিবসে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, বাস, ট্রেন এবং লঞ্চে উপচে পড়া ভিড়। আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গুমের ঘটনায় র্যাবের গোয়েন্দা শাখা মূল কালপ্রিট হিসেবে কাজ করেছে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া গুম সংক্রান্ত দ্বিতীয় দফার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গুমের ভয়াবহতা জনগণকে দেখাতে হরর মিউজিয়াম তৈরির কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুমের সাথে জড়িত প্রত্যেকের বিচার দেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় তদন্ত প্রতিবেদন জমা দেয় গুম কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুম কমিশনকে প্রতিবেদন অনুযায়ী আশু পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত 1850 অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে, যার সংখ্যা 3000 ছাড়িয়ে যেতে পারে। বাহিনীগুলোর ভেতর সবচেয়ে বেশি সংখ্যক র্যাব সদস্য গুমের সাথে জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, পদোন্নতি ও পুরস্কারের আশায় গুম এবং হত্যাকাণ্ডে সংস্থাটির সদস্যরা অংশ নেয়। গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। ভালো পোস্টিং, ভালো পজিশন, পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। প্রধান উপদেষ্টা গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন বলে জানান শফিকুল আলম। গণভবনে বানানো হতে পারে হরর জাদুঘর। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে একটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে সে ব্যাপারে দ্রুতই আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাস্টিস মিনিস্ট্রি তাদেরকে এটা জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সম্মুখ যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধাদের দাবি এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে মুক্তিযোদ্ধার সংখ্যায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। গতরাতে জারি করা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তির প্রেক্ষাপটে সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি। বলেন, অধ্যাদেশ অনুযায়ী শেখ মুজিবুর রহমান এবং 4 জাতীয় নেতা সহ মুজিবনগর সরকার এবং সরকার দ্বারা স্বীকৃত সবাই বীর মুক্তিযোদ্ধা। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। যেই বীরদের আত্মত্যাগে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ, তাদের যথাযথ স্বীকৃতি আর সঠিক তালিকা মেলেনি স্বাধীনতার 55 বছরেও। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম যেমন তালিকায় ওঠেনি, তেমনি ভুয়া মুক্তিযোদ্ধার নাম থাকার প্রমাণও উঠে এসেছে গণমাধ্যমে। 1972-এর পর 1980, 2018 আর 2022 সালে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। সবশেষ মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এটার অনিবার্যতা না থাকলে এটা তো আসতো না। এটা অনিবার্যতা এটাই আসছে যে একটা হলো ইতিহাসের একটা বস্তুনিষ্ঠতায় এটাকে প্রতিস্থাপন করা। তাদের দাবি হচ্ছে যে যারা সরাসরি সশস্ত্রভাবে লড়াই করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে হবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, স্বাধীন বাংলা ফুটবল দল, কূটনীতিকরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করায় প্রথমবারের মতো তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করার ব্যাখ্যা দেন উপদেষ্টা। যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান।
বঙ্গবন্ধু ও 4 জাতীয় নেতাসহ মুজিবনগর সরকারে থাকা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে আছেন, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলেও জানান ফারুকী আজম। মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয় নাই। মুক্তিযুদ্ধের তালিকা থেকে যতটা সম্ভব ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। যারা মুক্তিযুদ্ধ করে নাই, তালিকায় যুক্ত হয়েছে, তাদের থেকে নিষ্কৃতি পেতে চায়। একই বিষয়ে দুপুরে কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জানান কিছু গণমাধ্যমে ভুল তথ্য এসেছে। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ DCAB আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় বলে জানান গোয়েন লুইস। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে। তিনি বলেন, রাখাইনে মানবিক করিডোর হবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশ এবং মিয়ানমারের সরকারের ওপর। এই বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না। Participation and inclusion of all political parties is something that prevents very polarized positions and potentially unrest. But I think the circumstances need to be looked at and the decision of the government needs to be looked at. প্রস্তাবিত বাজেটকে একমুখী এবং গতানুগতিক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল। 2025-26 সালের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা অর্থ উপদেষ্টা নির্ধারণ করেছেন, সেটির পাশাপাশি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বলে আখ্যা দেন আমির খসরু। শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ কমানো জনগণের সেবা পাওয়ার অধিকারকে ব্যাপকভাবে খর্ব করবে বলেও মন্তব্য করেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়মিত করদাতাদের সাথে বৈষম্য বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো, নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল। শীঘ্রই বাংলাদেশ জামাত ইসলামীকে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। বিকেলে আগারগাঁওয়ে কমিশনের ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক শেষে কমিশনার বলেন, 2006 সালের হাইকোর্টের একটি রিটের আদেশ অনুসারে জামাতে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে। তবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী দাঁড়িপাল্লা সহ বেশ কিছু প্রতীক যুক্ত করা হবে। এরপরেই জামাতকে প্রতীক ফিরিয়ে দেওয়া হবে। দ্রুত জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দেবে না বলে জানিয়েছেন তিনি। আইন অনুসারে স্থানীয় সরকার বিভাগ তার বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারে বলে জানান কমিশনার। জাতীয় নাগরিক পার্টির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্যক্তি পর্যায়ে অনুদান না দিয়ে সরাসরি ওয়েবসাইটের সহযোগিতায় মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে বাংলা মোটরের দলের পার্টি অফিসে এনসিপির আর্থিক নীতিমালা এবং ক্রাউড ফান্ডিংয়ের বিষয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
আপনার অনুদান আগামীর বাংলাদেশ শিরোনামে দলের আর্থিক নীতিমালা ঘোষণা করা হয়। বলেন, সামগ্রিক আয় ব্যয় প্রতি বছর প্রকাশ করবে এবং নির্বাচন কমিশনে প্রদান করা হবে। সদস্য ফর্ম বিক্রির মাধ্যমে সদস্য গ্রহণ সংগ্রহ চলছে। 100 টাকার বিনিময়ে সদস্য ফর্ম পূরণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 50,000 ফর্ম বিক্রি করা হয়েছে। এছাড়া প্রত্যেক রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের মাধ্যমে আর্থিক জবাবদিহিতার অধীনে আনার প্রসঙ্গও টানেন তিনি। আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই সামগ্রিকভাবে, এটা কোনো একক দলের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের নতুন দল হিসেবে, এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে। যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে। যেহেতু আমাদের দল একটা এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো, তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটাও আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়ানো করাতে চাচ্ছি। 2027 সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বিকেলে সচিবালয়ে HSC এবং সমমানের পরীক্ষা ও অন্যান্য বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। চলতি বছরে বইয়ের মান নিয়ে সমস্যার কথা স্বীকার করেন উপদেষ্টা। আশ্বাস দেন, আসছে বছর বইয়ের মান উন্নয়ন এবং ভুল কমাতে কাজ চলছে। এ সময় প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন শিক্ষাক্রম নিয়ে প্রাথমিক শিক্ষার সাথে সমন্বয় করতে ঈদের পর বৈঠক করা হবে। বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে শিক্ষা কমিশন গঠন করে কার্যক্রম বাস্তবায়ন করা কঠিন, তবে সে লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। এখন থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য এবং উপ উপাচার্য নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও কয়েকটি বিষয়ে উদ্বেগ জানিয়েছে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI। বাজেটের সংস্কারমুখী দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানালেও কিছু কর ব্যবস্থার বাস্তবায়ন শিল্প ও ব্যক্তির উপর অনিচ্ছাকৃত চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। সকালে গুলশানে FICCI কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জাভেদ আক্তার কথা বলেন। উদ্বেগ জানিয়ে বলেন, কর বৃদ্ধির ফলে সীমিত আয়ের মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া বিনিয়োগ বাড়াতে বাজেটে তেমন কোনো রূপরেখা না থাকায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে স্থবিরতার শঙ্কা প্রকাশ করেন তারা। আমাদের এখানে ইনফ্লেশন উইল ইট ক্যান কন্টেইন? আই ডোন্ট থিঙ্ক সো। আমি যদি দেখি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কিনা, এটাতেও এখনও পর্যন্ত দেখবেন যে এমপ্লয়মেন্ট জেনারেশন স্পেসিফিক কিছু আসে না, এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এটা কমানোর কোনোই আছে কিনা। সো ফান্ডামেন্টালি দ্য কোয়েশ্চেন যেটা হয় যে এই গভর্নমেন্ট যেটার একটা অপরচুনিটি, কারণ টিপিক্যালি একটা বাজেট খুব পপুলিস্টিক হয়, আমরা প্রতি বছর খুব অ্যাম্বিশাস একটা জিনিসে করি। এইখানে দ্য চ্যালেঞ্জ দ্য কোয়েশ্চেন আমরা যেটা ছড়িয়ে দিয়ে হচ্ছে যে যেই জিনিসগুলো করেছি এগুলো যথেষ্ট কিনা। ঈদ উপলক্ষে টানা ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ের সাংবাদিকদের কাছে তিনি এমন দাবি করেন। শিবির হওয়ার কোনো ইস্যু নাই, ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে কোন দিন ব্যাংক খোলা থাকবে এবং হাটে, গরুর হাটে কীভাবে তার প্রভিশন ইস্যু করবে। আমার তো এরকম হলিডে পৃথিবীর অন্য যে আরও বেশি হলিডে থাকে। ক্রিসমাসের সময় আমাদের 20-25 দিন হলিডে থাকে। নেপালে আপনার দুর্গাপুজোর সময় 1 মাস হলিডে থাকে, দেশ চলে না। অতএব চলবে, কোনো রকম বিরূপ বিষয়কতা। আর ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কী হবে সেগুলো এটাতে কাজ চলবে। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে আন্দোলন স্থগিত হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি। ঢাকা দক্ষিণ নগর ভবন এখনও তালাবদ্ধ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। ঈদকে কেন্দ্র করে আন্দোলন সাময়িক স্থগিত করার পরও নগর ভবনে ঝুলছে তালা। আজ থেকে সকল সেবা চালুর কথা থাকলেও সকাল থেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ না পাওয়ায় এখনও নগর ভবন বন্ধ বলে জানান সংশ্লিষ্টরা। তবে কেন নগর ভবন এখনও তালাবদ্ধ সে বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কোনো কথা বলেননি। গত 14 মে থেকে ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনে তালাবদ্ধ ছিল দক্ষিণ সিটির প্রধান কার্যালয়। আমরা তো এসে দেখতেছি সবকিছু বন্ধ, আমাদের কাজ করার কোনো ওয়ে পাইতেছি না, কি করে বুঝতেছি না। আমরা প্রতিদিন অফিসে আসি, প্রতি একটা দিনও বাদ দেয় না, এসে আমরা বসে থাকি। আমরা তো সবসময় আসতে, এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বলতে পারবে, এই বিষয়ে তো আমার জ্ঞান নাই। ঢাকাবাসী যে তালা মারছিল সেটা এখন ঢাকাবাসী
ওনারা খুলে নাই তোতলা, এই কারণে হয়তো কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। জমে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাট। ক্রেতারা ভিড় করতে শুরু করলেও এখনও পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। নগরীর হাটগুলোতে অধিকাংশ ক্রেতারা ভিড় করছেন দাম যাচাই করতে। ছোট থেকে মাঝারি আকারের গরুর দিকে নজর ক্রেতাদের। নাজিবুর রহমানকে সাথে নিয়ে রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। কোরবানির ঈদের প্রহর ঘনিয়ে আসতেই বাড়ছে পশুর হাটে ক্রেতার ভিড়। অনেকেই এখনও আসছেন পশু দেখতে, পছন্দ হলে করছেন দামাদামি। বেচাকেনা তেমন না থাকলেও হাটগুলোতে পশুর সংখ্যা পর্যাপ্ত। বরাবরের মতোই ক্রেতাদের আগ্রহের শীর্ষে ছোট থেকে মাঝারি গরু। দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ সন্তুষ্ট আর কেউ বলছেন দাম কিছুটা বাড়তি। ক্রেতা হিসাবে মোটামুটি আমরা সন্তুষ্ট। মাঝারি সাইজের গরু আমাদের বেশি পছন্দ হচ্ছে। ক্রেতা এখন আপাতত আজকে থেকে ভালোই শুরু হয়েছে। 2 দিন আগে আরও আসছিলাম, তখন তেমন গরু হাট দেখি নেই, অনেকগুলো শেড খালি ছিল। দিনভর ক্রেতাদের আনাগোনা থাকলেও বড় গরু নিয়ে এখনও অনিশ্চয়তায় আছেন বিক্রেতারা। এই যেমন চুয়াডাঙ্গার আব্দুল হাকিম গাবতলী হাটে নিয়ে এসেছেন কালামনিক নামের শাহিওয়াল জাতের গরু। তার দাবি গরুটির ওজন হবে 45 থেকে 50 মনের মতো। নাম রেখেছি কালামানিক। 20 লাখ দাম চাচ্ছি, 13 লাখ হলে বিক্রি হবে গরুটা। একই চিত্র অন্য সব বড় গরু নিয়ে আসা বিক্রেতাদের। পাচ্ছেন না ক্রেতা। মেহেরপুর থেকে গরু নিয়েছি 13টা, এখনো পর্যন্ত একটা গরু বিক্রি করতে পারিনি। তো আমি এখন তো গরু বিক্রি করতে পারিনি, মনে করেন দাম ভালো বলছে না। আর মাঝারি আকারের গরুর দাম 1.5 থেকে 2 লাখ টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা। ছোট আকারের গরু 80,000 থেকে 1 লাখ টাকায় কিনছেন ক্রেতারা। যারা ছাগল কিনতে চান তাদের গুনতে হচ্ছে 10 থেকে 30,000 টাকা। বৃহস্পতিবার থেকে পুরোদমে বেচাকেনা শুরু হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা 10 দিনের ছুটি। আজ ছিল সবশেষ কর্মদিবস। বিকেল থেকে বেড়েছে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার চাপ। 10 দিনের এই ছুটি শেষ হবে 14 জুন। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ উপলক্ষে গাজীপুর, কালিয়াকৈরে, চন্দ্রা এবং আশপাশে কিছু পোশাক কারখানা ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যাত্রী এবং যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। একই চিত্র সাভারের ঢাকা আরিচা মহাসড়কে। বিভিন্ন মহাসড়কে গাড়ি চলার গতি কম হলেও তীব্র যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সবশেষ কর্মদিবস শেষে বাড়ির পথ ধরেছেন অনেকেই। এদিকে বাস, ট্রেন ও লঞ্চে ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন থেকে তিনি একথা বলেন। যাত্রীরা যেন ছাদে না ওঠে, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনরা একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো স্থান বা কেউ যদি কোথাও কোনো থামায়, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন আর আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে। সড়ক, রেলপথের মতো শেকড়ের টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী। বৃহস্পতিবার 5 জুন থেকে টানা 10 দিনের ঈদের ছুটি শুরু হবে। সেই হিসেবে বুধবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। অফিস শেষ করেই তাই বিকেল থেকে সদরঘাটের পথ ধরেছেন অনেকেই। পরিবার সদস্যদের আগে ভাগেই বাড়িতে পাঠিয়ে দেওয়ায় অনেকটা ভিড় কম বলে জানিয়েছেন ঘরমুখ মানুষ। এবার ঈদের লম্বা ছুটি যা ঈদ আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই লম্বা ছুটিতে পরিবারের সাথে আনন্দময় সময় অতিবাহিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা। সদরঘাটের ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি প্রকাশ করলেও ঘাট পর্যন্ত পৌঁছতে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। এখন পর্যন্ত যাত্রাটা শান্তিপূর্ণই মনে হচ্ছে, বাকিটা বোঝা যাবে আরো কয়েকদিন গেলে। লঞ্চে বানানোর সমস্যা হচ্ছে আমাদের এই পুরান ঢাকা দিয়া এই জায়গায় আসা পর্যন্ত, এটা হলো সমস্যা। পর্যায়ক্রমে যে তেলের দাম কমানো হচ্ছে সেভাবে কিন্তু আমাদের ভাড়া কমানো হয় নাই।
আসার পথে তেমন একটা ভোগান্তি ছিল না, মোটামুটি যে বাড়িতে যায় পরিবার নিয়ে ঈদ করতে একটু ভালো হয়। মানে হ্যাঁ, অনেক বড় রাস্তার জ্যাম ছিল, জ্যামের কারণে আসতে লেট হওয়ার কারণে লঞ্চ আগে চলে গেছে। এবারে পবিত্র হজ প্রসঙ্গ। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। তালবিয়া ধ্বনিতে মুখর পবিত্র মিনা প্রাঙ্গণ। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। রাত পোহালেই মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন তারা। সেখানেই অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় জামায়াত। 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে আজ এই মামলাটি করেছেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এজাহারে বলা হয়, তানভীর আহমেদ অন্যদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা এবং প্রতিবেদনের মাধ্যমে 2021 সালের 1 মার্চ থেকে 2024 সালের 17 নভেম্বর পর্যন্ত 645 কোটি 47,10,758 টাকার বেশি আত্মসাৎ করেছেন। এছাড়া সম্পদ বিবরণী দাখিল না করা এবং 85 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য মেলায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। 45 কোটি 47 লক্ষ 10,758 টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানভীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের 9 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব মুহিবুল হাসান চৌধুরী স্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং 84,35,000 ও বেশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতরাতেও নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরও 32 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, স্থানীয়দের খবরে তাদের আটক করা হয়। এদের মধ্যে 22 জন নারী, 9 জন পুরুষ এবং 1 জন শিশু। নাম ঠিকানা যাচাই বাছাই শেষে অনুপ্রবেশকারীদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তারা টাঙ্গাইল, যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উৎসাহিত করছে এবং তা ভয়াবহ প্রহসন বলে মন্তব্য করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্বব্যাংক এবং এডিবির পরামর্শে আরইবিকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, বিশ্বব্যাংক এবং এডিবির পরামর্শে সরকার যেই পথে হাঁটছে সেটি বাস্তবায়িত হলে পল্লী বিদ্যুৎ খাত সম্পূর্ণ বাণিজ্যিক খাতে পরিণত হবে। এতে করে গ্রামীণ জনপদের প্রান্তিক মানুষের বিদ্যুৎ পাওয়ার সুযোগ সীমিত হয়ে আসবে বলেও জানান শামসুল আলম। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতির চলমান বিবাদ নিরসনে ক্যাবের পক্ষ থেকে দেয়া 5 দফা সুপারিশ আমলে নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। ক্রিকেট। শ্রীলঙ্কা বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর কাঁধেই রাখা হয়েছে অধিনায়কের দায়িত্ব, সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। চট্টগ্রামে টেস্টের সেই দল থেকে 3টি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান, পেসার তানজিম হাসান এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দলে ফিরেছেন ইবাদত হোসেন, নাহিদ রানা এবং লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন লিটন দাস। পিএসএল এর কারণে দ্বিতীয় টেস্ট খেলেননি রানা। আর ইবাদত ফিরেছেন দীর্ঘ চোট ও পুনর্বাসন শেষে। 2 বছর পর টেস্ট দলে ফিরেছেন ডানহাতি এই পেসার। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার। গুমের ঘটনায় মূল কালপ্রিট র্যাবের গোয়েন্দা শাখা, হরর মিউজিয়াম করার পরামর্শ প্রধান উপদেষ্টার। অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি, শেখ মুজিব এবং 4 নেতা সহ মুজিবনগর সরকার স্বীকৃত সবাই মুক্তিযোদ্ধা উপদেষ্টা।
আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে মন্তব্য গোয়েন লুইসের। ঈদের আগে শেষ কার্যদিবসে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, বাস, ট্রেন এবং লঞ্চে উপচে পড়া ভিড়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।